বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদেরকে গত ক্লাসে অণুজীব এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছিলাম। অণুজীবে তোমরা প্রথমেই যে বিষয়টি পেয়েছো বা যে অণুজীব সম্বন্ধে জানতে শুরু করেছো সেটি হচ্ছে ভাইরাস। আজকে আবারও আমরা ভাইরাস নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা ভাইরাসের জড়জীবীয় বৈশিষ্ট্য এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজ এবং ভাইরাসের গঠন, ভৌত গঠন, রাসায়নিক গঠন সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো এই যে ভাইরাস, আমরা জানি যে অসংখ্য ভাইরাস জাতীয় রোগ আমাদের চারপাশে। বিশেষ করে তোমরা সাম্প্রতিক সময়ে যেটি বেশি খুব আলোচিত সেটা হচ্ছে করোনা ভাইরাস। এটি সম্বন্ধে খুব বেশি তথ্য জেনেছ এবং তোমরা জানো যে এই করোনা ভাইরাসের বিভিন্ন ধরনের মিউটেশন তৈরি হচ্ছে, এক এক রকম প্রকরণ তৈরি হচ্ছে এবং প্রত্যেকটি প্রকরণের জন্যই মানুষের শরীরে যে এর প্রভাবে যে রোগ সৃষ্টি হচ্ছে সেটার বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা রকমের হয়ে থাকে এবং প্রত্যেকটি ধরনের যে প্রত্যেকটি ধরনের প্রভাবই হচ্ছে মারাত্মক। এই যে আমরা ভাইরাস দেখতে পাই বা ভাইরাসের কথা শুনতে পাই, এই ভাইরাস কিন্তু সবগুলো দেখতে একই রকম নয় বা এদের যে প্রভাব সেগুলো একই রকম নয়। গঠন বৈশিষ্ট্যের ভিত্তিতে এই যে ভাইরাস সেগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথমে আসছি আমরা আকৃতি অনুযায়ী হচ্ছে ভাইরাসকে আমরা দণ্ডাকার, গোলাকার, ঘনক্ষেত্রাকার, ব্যাঙাচি আকার, সিলিন্ড্রিক্যাল, ডিম্বাকার এই কয়েক ভাগে ভাগ করতে পারি। দণ্ডাকার কোনটি? এটা হচ্ছে অনেকটা দণ্ডের মতো, লম্বা লাঠির মতো। যেমন হচ্ছে তোমার টোবাকো মোজাইক ভাইরাস, যেটাকে আমরা শর্টলি বলে থাকি TMV। টি ফর টোবাকো, এম ফর মোজাইক অ্যান্ড ভি ফর ভাইরাস। এরপর আছে আলফা মোজাইক ভাইরাস, মাম্প ভাইরাস। এই ভাইরাসগুলো হচ্ছে অনেকটা দণ্ডাকার লাঠির মতো দেখতে, সেই জন্য এটাকে বলা হচ্ছে দণ্ডাকার ভাইরাস। এরপর আসি হচ্ছে গোলাকার ভাইরাস, মানে এটা গোলাকার দেখতে। যেমন পোলিও ভাইরাস, যেটা তোমরা জানো যে আগে হচ্ছে প্রায় নবজাতক বা শিশু যারা আছে ছোটোবেলাতে হচ্ছে এই পোলিও ভাইরাসের কারণে পোলিও রোগে আক্রান্ত হয়ে হচ্ছে বিকলাঙ্গ হয়ে যেত, অনেকে মারাও যেত। তারপর আছে TIV, তারপর আছে এইচআইভি ভাইরাসের তোমরা নাম শুনেছো, ডেঙ্গু ভাইরাস এগুলোর নাম শুনেছো। এগুলো হচ্ছে খুবই মারাত্মক রকমের হয়ে থাকে। এরপর আছে ঘনক্ষেত্রাকার বা বহুভুজাকার, এটা হচ্ছে অনেকটা বহুভুজের মতো দেখতে বা ঘনক যে তোমরা দেখে থাকো তার মতো। যেমন পাউরুটির মতো। পাউরুটি কেমন হচ্ছে? পাউরুটির হচ্ছে, যদিও পাউরুটিটা অনেকটা হচ্ছে চতুর্ভুজ আকার শেপ, বাট এটার কয়টা ভুজ আছে? 4টা ভুজ। তার মানে কয়টা ভুজ? বহুভুজ। একের অধিক ভুজ থাকলে সেটা আমরা কি বলছি? কি বহুভুজ। যেমন হচ্ছে হার্পিস ভ্যাকসিনিয়া, এই ভাইরাসগুলো হচ্ছে বহুভুজাকার। এরপর আছে ব্যাঙাচির মতো আকৃতি। ব্যাঙাচি অর্থাৎ ব্যাঙের যে বাচ্চা, ছোট যে বাচ্চা অবস্থায় ব্যাঙের ডিম থেকে যখন প্রথম বাচ্চা বের হয় তখন এর হচ্ছে মাথা থাকে আর লেজ থাকে, এই দুইটা অংশে বিভক্ত থাকে। তখন যে আকারটা থাকে সেই ধরনের আকার আকৃতি বিশিষ্ট ভাইরাসকে আমরা বলছি হচ্ছে ব্যাঙাচি আকৃতির ভাইরাস। যেমন হচ্ছে T2, T4, T6। এই টিটি এসেছে একজন আবিষ্কারক বা বিজ্ঞানী, তার নাম অনুসারে এই ভাইরাসগুলোর নামকরণ করা হয়েছে টি দিয়ে। সিলিন্ড্রিক্যাল বা সূত্রাকার ভাইরাস হচ্ছে, এটার আকার হচ্ছে লম্বা সিলিন্ডারের মতো। সিলিন্ডার হচ্ছে তোমরা গ্যাস সিলিন্ডার দেখেছ, যেমন ইবোলা ভাইরাস। তারপর মটর মানে হচ্ছে মটরশুঁটি, এটার হচ্ছে স্ট্রেক ভাইরাস। এরপর আছে হচ্ছে ডিম্বাকার ভাইরাস, এটা অনেকটা হচ্ছে ডিমের মতো, ডিমের যে আকৃতি। যেমন ইনফ্লুয়েঞ্জা খুব কমন, সাধারণ সর্দি, হাঁচি, কাশি, জ্বর এই ধরনের ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হলে এই লক্ষণগুলো প্রকাশ পায়। এই ভাইরাসটি দেখতে হচ্ছে গোলাকার। এরপর আসি আমরা ভাইরাসের, এতক্ষণ আমরা পড়লাম হচ্ছে আকৃতি অনুযায়ী ভাইরাসের শ্রেণীবিভাগ। এখন আমরা দেখব হচ্ছে এটার এই নিউক্লিক অ্যাসিডের যে ধরন আছে সেই ধরন অনুযায়ী ভাইরাসের আরেকটি শ্রেণীবিন্যাস হয়, সেটি কেমন? নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী হচ্ছে ভাইরাস দুই রকম, একটি হচ্ছে ডিএনএ ভাইরাস, আরেকটি হচ্ছে কি আরএনএ ভাইরাস। এই ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস হচ্ছে, যদি হচ্ছে কোনো ভাইরাসের কেন্দ্রের নিউক্লিক অ্যাসিডটি আরএনএ হয় বা আরএনএ হয়, সেক্ষেত্রে যে ভাইরাসটিকে বলা হবে হচ্ছে আরএনএ ভাইরাস। আর যদি কোনো ভাইরাসের কেন্দ্রে যে নিউক্লিক অ্যাসিড থাকবে সেইটা যদি হচ্ছে ডিএনএ হয়, সেই ভাইরাসটিকে আমরা বলবো হচ্ছে ডিএনএ ভাইরাস। যেমন হচ্ছে তোমরা T2 ভাইরাসের কথা নাম শুনেছ, T2 ব্যাকটেরিয়াফাস, অলরেডি তোমরা 19 এই ভাইরাসটি সম্বন্ধে পড়েছো। ভ্যাকসিনিয়া ভাইরাস, ভেরিওলা ভাইরাস, তারপর হচ্ছে TIV অর্থাৎ টিপিওলা ইরিডিসেন্ট ভাইরাস, এডিনো হার্পিস সিমপ্লেক্স। এগুলো হচ্ছে আগেকার সময়ে হচ্ছে বেশি দেখা যেত, এই রোগগুলো এই ভাইরাসের প্রকোপে হয়ে থাকতো।
এই ভাইরাসগুলো হচ্ছে কি ডিএনএ ভাইরাস। আমরা জানি ডিএনএ সাধারণত হচ্ছে কি দ্বিসূত্রক, অর্থাৎ দুটি সুতার মতো পেঁচানো থাকবে একসাথে, কিন্তু কিছু কিছু ভাইরাস আছে যেগুলো হচ্ছে একসূত্রক, যেমন হচ্ছে তোমার পার্বোভিরিডি গোত্রের এই হচ্ছে X174 এবং M13 এই কোলিফাস ভাইরাসগুলো হচ্ছে ডিএনএটা কেমন হবে, একসূত্রক হবে। এছাড়া আছে আরএনএ ভাইরাস, নিউক্লিক অ্যাসিড যখন আরএনএ হিসেবে থাকবে তখনই হচ্ছে সেটাকে আমরা আরএনএ ভাইরাস বলবো, যেমন হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, এইচআইভি ভাইরাস, ডেঙ্গু, পোলিও, মাম্পস, রেবিস এই ভাইরাসগুলো। এই আমরা জানি আরএনএ সাধারণত একসূত্রক হয়, ব্যতিক্রম হচ্ছে রিওভিরিডি গোত্রের যে ভাইরাসগুলো সেগুলোর আরএনএ হচ্ছে দ্বিসূত্রক, যেমন হচ্ছে রিও ভাইরাস। এরপর আছে ধানের যে বামন রোগের ভাইরাস, অর্থাৎ ধান গাছ খুব বেশি একটি উঁচু হয় না, এই ভাইরাসের আরএনএটা হচ্ছে দ্বিসূত্রক। এখন আসি আমরা এই ভাইরাসকে আমরা বহিস্থ আবরণ অনুযায়ী দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বহিস্থ আবরণবিহীন ভাইরাস আর একটা হচ্ছে বহিস্থ আবরণী ভাইরাস। এটার হলো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বহিস্থ আবরণবিহীন ভাইরাসে আছে টিএমপি এবং টি2, আর বহিস্থ আবরণী বিশিষ্ট ভাইরাস হলো এইচআইভি ইনফ্লুয়েঞ্জা। আচ্ছা, পোষক দেহের অনুসারে ভাইরাসকে আমরা কয়েক প্রকারে ভাগ করতে পারি, মানে কোন পোষক দেহে এটাকে হচ্ছে থাকবে বা আক্রমণ করবে, বাস করবে, সেটার উপর নির্ভর করে ভাইরাস হচ্ছে উদ্ভিদ ভাইরাস, প্রাণী ভাইরাস, ব্যাকটেরিওফাজ, সায়ানোফাজ। উদ্ভিদ ভাইরাস মানে হচ্ছে উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করবে, অর্থাৎ উদ্ভিদকে পোষক হিসেবে ব্যবহার করবে বা গাছকে পোষক হিসেবে ব্যবহার করবে, যেমন টিএমভি, বিন ইয়েলো ভাইরাস, অর্থাৎ শিম গাছের যে হলদেটে ভাব হয়ে যায় সেটার হচ্ছে বিন ইয়েলো ভাইরাস। ব্যতিক্রম আছে ফুলকপির মোজাইক ভাইরাস, সেটা হচ্ছে কি ভাইরাস মূলত, এটা একটা ডিএনএ ভাইরাস। আচ্ছা, প্রাণী ভাইরাস, প্রাণী দেহে যদি রোগ সৃষ্টি করে সেটাকে আমরা বলছি প্রাণী ভাইরাস, যেমন এইচআইভি, ভ্যাকসিনিয়া, ভ্যারুলিয়া এইসব। ব্যাকটেরিওফাজ বা ফাজ ভাইরাস, ভাইরাস যখন ব্যাকটেরিয়ার উপর পরজীবী হবে, অর্থাৎ ব্যাকটেরিয়াকে নির্ভর করে বেঁচে থাকবে, ব্যাকটেরিয়াকে পোষক হিসেবে ব্যবহার করবে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলবে, তখন আমরা সেটাকে বলবো ব্যাকটেরিওফাজ, যেমন টি2, টি4, টি6 এইগুলো হচ্ছে ব্যাকটেরিওফাজ। আর আছে কি সায়ানোফাজ, সায়ানোব্যাকটেরিয়া আমরা শুনেছি, যেটাকে আমরা নীলাভ সবুজ শৈবাল, অর্থাৎ সবুজ এবং নীলের মাঝামাঝি একটা শৈবাল, এই সায়ানোব্যাকটেরিয়া ধ্বংস করবে যে ভাইরাস সেটাকে আমরা বলবো কি সায়ানোফাজ। যেমন হচ্ছে তোমার LPP1 এবং LPPE2, এখানে LPPE থেকে L থেকে হচ্ছে লিঙ্ক বিয়া এবং P থেকে হচ্ছে প্ল্যাকটোনেমা এবং আরেকটা P থেকে হচ্ছে ফর্মিডিয়াম, এই তিনটা সায়ানোব্যাকটেরিয়ার প্রথম অক্ষর দিয়েই হচ্ছে এই ভাইরাসগুলোর নামকরণ করা হয়েছে। এরপর আছে যে পোষক দেহে কীভাবে সংক্রমণ এবং বংশবৃদ্ধি করবে, এইটার উপর নির্ভর করেও সাধারণত ভাইরাস হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে সাধারণ ভাইরাস আর একটা হচ্ছে কি রিট্রো ভাইরাস। রিট্রো ভাইরাসের উদাহরণ কি এইচআইভি, এটা এখানে হচ্ছে ভাইরাল আরএনএ থেকে কি তৈরি হবে, ডিএনএ তৈরি হবে, সেই জন্য এটাকে বলা হয় হচ্ছে রিট্রো ভাইরাস। অন্যান্য ধরনের কিছু আছে যেসব ভাইরাস যেমন ছত্রাককে আক্রমণ করে, আমরা জানি মাইকোলজি মানে হচ্ছে ছত্রাক, যেহেতু ছত্রাককে আক্রমণ করছে সেই জন্য এটার নাম হয়ে যাবে তখন মাইকোফাজ। 1948 খ্রিস্টাব্দে হলমেস ব্যাকটেরিয়া আক্রমণকারী ভাইরাসকে বলেছিলেন হচ্ছে ফ্যাজিনি, যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাদেরকে বলেছিলেন ফ্যাজিনি। যদি উদ্ভিদ আক্রমণকারী ভাইরাস থাকে তাহলে সেক্ষেত্রে ফাইটো মানে হচ্ছে উদ্ভিদ, ফাইটো ফ্যাজিনি, আর যদি প্রাণী আক্রমণকারী ভাইরাস হয় সেই ক্ষেত্রে হচ্ছে জুও ফ্যাজিনি। এই হচ্ছে মোটামুটি আমাদের ভাইরাসের প্রকারভেদ। এখন আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে ভাইরাসের বিভিন্ন রকম শেপ, একটু আগে আমরা যেটা পড়েছি যে আকৃতির উপর নির্ভর করে, এটা দেখা যাচ্ছে এখানে অ্যাডিনো ভাইরাস, এটার আকৃতি হচ্ছে পলিহেড্রাল, হ্যাঁ। এরপর আছে স্পেরিক্যাল বা হচ্ছে রাউন্ড শেপ, অর্থাৎ গোলাকার, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেটা দেখতে পাচ্ছি। এরপর টি2 হচ্ছে ব্যাকটেরিওফাজ, এটা হচ্ছে কি কমপ্লেক্স, এটার গঠন হচ্ছে কমপ্লেক্স। এরপর হচ্ছে হেলিক্যাল শেপ, হ্যাঁ, এটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। এই পাশে আমরা ছবিতে দেখতে পাচ্ছি এইচআইভি ভাইরাস, এটার আকৃতি একরকম। হেপাটাইটিস বি, এটার আকৃতি একরকম। ইবোলা ভাইরাস, এটা হচ্ছে সূত্রাকার। ব্যাকটেরিওফাজ হচ্ছে কমপ্লেক্স আকৃতি। রেভিওলা ভাইরাস হচ্ছে কিছুটা ওভাল শেপ। ইনফ্লুয়েঞ্জা, এটা হচ্ছে অলমোস্ট রাউন্ডের শেপ। অ্যাডিনো ভাইরাসটা হচ্ছে পলিহেড্রাল। ঠিক প্রত্যেকটা ভাইরাস, প্যাপিলোমা ভাইরাস, তারপরে আছে রোটা ভাইরাস, হার্পিস ভাইরাস, প্রত্যেকটি ভাইরাসের আকার এবং আকৃতিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্পষ্টত একটা পার্থক্য বিদ্যমান আছে। এখন আসি আমরা হচ্ছে এই যে ভাইরাস যে হচ্ছে আক্রমণ করে পরজীবী হিসেবে বেঁচে থাকবে সেই চরিত্রটাকে আমরা বলবো হচ্ছে ভাইরাসের কি
পরজীবিতা। ভাইরাস হচ্ছে বাধ্যতামূলক পরজীবী। ভাইরাস হলো বাধ্যতামূলক পরজীবী। হ্যাঁ, এটা হচ্ছে একটা আদি বৈশিষ্ট্য। কারণ কেন? ভাইরাস যদি বেঁচে থাকতে চায় এবং বংশবৃদ্ধি করতে চায়, সক্রিয় হতে চায়, তাহলে তাকে অবশ্যই কোনো না কোনো পোষকদেহের ভিতরে প্রবেশ করতে হবে। অর্থাৎ ভাইরাস তার বংশবৃদ্ধি বা জীবনের লক্ষণ প্রকাশ করার জন্য সম্পূর্ণভাবে আরেকটা জীবের উপর বা সজীব কোষের উপর নির্ভরশীল। সেটা হতে পারে মানুষ, উদ্ভিদ হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, শৈবাল হতে পারে, এবং কোনো সজীব কোষ ছাড়া এর লক্ষণ প্রকাশ করতে পারে না এবং বংশবৃদ্ধিও করতে পারে না। এবং কোনো আবাদ মাধ্যমেও আজ পর্যন্ত ভাইরাসকে দিয়ে বংশবৃদ্ধি করানো বিজ্ঞানীদের পক্ষে সম্ভব হয়নি। তার মানে এটা হচ্ছে বাধ্যতামূলক পরজীবী। বেঁচে থাকার জন্যই, মানে পরজীবী হিসেবে বেঁচে থাকার চরিত্রটাই হচ্ছে পরজীবিতা। ভাইরাসের যে পরজীবিতা, এটা হচ্ছে সুনির্দিষ্ট কেমন? প্রত্যেকটি ভাইরাস একটা নির্দিষ্ট পোষককে আক্রমণ করবে বা নির্দিষ্ট পোষককে পরজীবী হিসেবে বেছে নেবে। যেমন যেসব ভাইরাস আদি কোষকে আক্রমণ করবে আর সেসব ভাইরাস প্রকৃত কোষকে আক্রমণ করবে, তারা হচ্ছে ভিন্ন ভিন্ন প্রকৃতির হবে। প্রকৃতপক্ষে হচ্ছে কোনো ভাইরাসের প্রোটিন আবরণটা কেমন হবে সেটার উপরে নির্ভর করে তার আক্রমণের যে সুনির্দিষ্টতা সেটা। যেমন পোষক কোষে কোনো ভাইরাসের জন্য কি থাকে, প্রোটিনটা আছে, সে প্রোটিন আবরণের জন্য একটা রিসেপ্টর সাইট, অর্থাৎ গ্রহণ করার জন্য একটা বিশেষ সাইট বা দিক থাকে। ওই ভাইরাস ওই পোষক কোষকে শুধুমাত্র আক্রমণ করতে পারবে। এজন্যই হচ্ছে আমরা দেখি যে ঠান্ডা লাগার ভাইরাস, যেমন কোল্ড ভাইরাস যেটা, সেটা শ্বাসতন্ত্রের যে মিউকাস মেমব্রেন এটাকে আক্রমণ করতে পারে, কিন্তু চিকেন পক্স ভাইরাস কখনোই ত্বকের কোষকে, মানে ঠান্ডা লাগার ভাইরাসের মতো এই শ্বাসতন্ত্রের মিউকাস মেমব্রেনকে আক্রমণ করতে পারবে না। কারণ চিকেন পক্সের যে ভাইরাস, সেটার যে প্রোটিন আবরণ, সেটার আবরণের জন্য শ্বাসতন্ত্রে কোনো কি নেই, রিসেপ্টর সাইট নেই। সেজন্য হচ্ছে এটা ত্বকের কোষকে আক্রমণ করতে পারবে। ত্বকের কোষে এটার জন্য একটা রিসেপ্টর সাইট আছে। তেমনি পোলিও ভাইরাসটাও ঊর্ধ্বতন শ্বাসনালী অন্ত্রের আবরণ কোষ, কখনো স্নায়ু কোষকে আক্রমণ করতে পারে। চিকেন পক্স ভাইরাস শ্বাসনালীকে আক্রমণ করতে পারে না, কারণ শ্বাসনালী কোষে এর জন্য রিসেপ্টর সাইট নেই। ঠান্ডা লাগার ভাইরাস ত্বক কোষকেও আক্রমণ করতে পারবে না, কারণ ত্বক কোষেও এই ভাইরাসের জন্য কোনো রিসেপ্টর সাইট থাকবে না। ফাজ ভাইরাসটা শুধুমাত্র ব্যাকটেরিয়া কোষকে আক্রমণ করবে, এবং ফাজ ভাইরাসের মধ্যে টিটো ব্যাকটেরিয়া ফাজ হচ্ছে সবসময় ইকোলাই যে ব্যাকটেরিয়াটা আছে তাকে আক্রমণ করে। টিএমবি যে ভাইরাস আছে কেবল তামাক গাছটাকেই আক্রমণ করবে। এইভাবেই হচ্ছে সুনির্দিষ্ট ভাইরাস হচ্ছে সুনির্দিষ্ট এক প্রকার পোষক কোষকে কী করবে, আক্রমণ করবে। তার মানে ভাইরাসের এই যে পরজীবিতাটা সেটা কি নির্দিষ্ট। আচ্ছা, এক ধরনের ইমার্জিং ভাইরাস একটা আছে, একটি শব্দ আছে, সেটা কাকে বলা হবে? যদি আদি পোষক কোষ থেকে পরে নতুন পোষক হচ্ছে প্রজাতিতে রোগ সৃষ্টিকারী ভাইরাস, যেসব ভাইরাস রয়েছে সেগুলোকে বলা হয় হচ্ছে ইমার্জিং ভাইরাস। অর্থাৎ আমরা জানি ভাইরাসের পরজীবিতা সুনির্দিষ্ট, কিন্তু কিছু কিছু ভাইরাস কখনো কখনো স্বাভাবিক পোষক প্রজাতি থেকে সম্পূর্ণ সম্পর্কহীন অন্য পোষক প্রজাতিতে ছড়িয়ে পড়তে পারে। যেমন ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রকৃত পোষক ছিল আসলে পাখি, কিন্তু এটা পরবর্তীতে ট্রান্সমিট হয়ে গেছে কিসে, মানুষের মধ্যে এটা রোগ বিস্তার করছে। এই ধরনের ভাইরাসগুলোকে আমরা ইমার্জিং ভাইরাস বলবো। এরপরে দেখো ভিরিয়ডস, প্রিয়ন, এই শব্দগুলোর সাথে তোমরা কি পরিচিত, এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইগুলো হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্নের 1 নাম্বার অথবা 2 নাম্বারের জন্য আসতে পারে। হ্যাঁ, নিউক্লিক অ্যাসিড এবং একে ঘিরে যে ক্যাপসিড, অর্থাৎ প্রোটিনের আবরণ, সেটাকে আমরা বলি কি ক্যাপসিড। এটা সমন্বয়ে গঠিত একটা সংক্রমণ ক্ষমতা সম্পন্ন একটা ভাইরাসের যে কণা, সেটাকে আমরা বলবো কি ভিরিয়ন। আর যদি সংক্রমণ ক্ষমতাবিহীন হয় সেই ক্ষেত্রে সেটাকে বলবো আমরা নিউক্লিও ক্যাপসিড। ভিরিয়ডস কাকে বলবো? ভিরিয়ডস হলো সংক্রামক আরএনএ। হ্যাঁ, থিওডোর ডায়নার এবং হচ্ছে WS রায়নার 1967 খ্রিস্টাব্দে এই ভিরিয়ডসটা আবিষ্কার করেছিলেন। এটা হলো একসূত্রক বৃত্তাকার আরএনএ অণু। এটার মধ্যে শত শত নিউক্লিওটাইড থাকবে, এবং এটা হচ্ছে ক্ষুদ্রতম যে ভাইরাস তার থেকেও অনেক বেশি ক্ষুদ্র। তার মানে ভিরিয়ডসটা হলো সংক্রামক আরএনএ। আর প্রিয়নটা কি? প্রিয়নস হচ্ছে সংক্রামক প্রোটিন ফাইব্রিল, অর্থাৎ ভাইরাসের বাইরে যে প্রোটিন ফাইব্রিলটা থাকবে সেটার যদি সংক্রামক হয় তাহলে আমরা বলবো সেটাকে প্রিয়নস। এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড বিহীন হচ্ছে প্রোটিন আবরণ মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের হচ্ছে কুরু রোগ ছিল এক সময়, এবং হচ্ছে ভেড়া ছাগলের হচ্ছে স্ক্র্যাপি, এগুলো প্রিয়নস দিয়ে হয়ে থাকতো। অনেক আগে ম্যাড কাউ বলে একটা রোগ ছিল,
এটা সৃষ্টির সাথে প্রিয়নের এক ধরনের সম্পৃক্ততা পাওয়া গিয়েছিল। এখন তোমরা জানো যে বিভিন্ন ভাইরাসের গঠন বৈশিষ্ট্যটা একটু ভিন্ন রকম, যেহেতু আকার আকৃতিতে ভিন্ন। টোবাকো মোজাইক ভাইরাস এটা দণ্ডাকৃতির, সুতরাং এটা দৈর্ঘ্য প্রস্থ সাথে অন্য ভাইরাসের দৈর্ঘ্য প্রস্থের একটা পার্থক্য থাকবে। এটা প্রোটিন আবরণটাকে আমরা কি বলবো, ক্যাপসিড বলবো। আচ্ছা, আর এই প্রোটিনের যে বিভিন্ন রকম একক দ্বারা গঠিত উপ একককে বলবো হচ্ছে আমরা কি, ক্যাপসোমিয়ার। এখন আসি আমরা আরেকটি শব্দ গুরুত্বপূর্ণ, সেটা কি, ফাজ। তোমরা এতক্ষণ পড়েছো কি, ব্যাকটেরিওফাজ। এই যে ফাজ, এই ফাজ কথাটির মানে কি? ফাজ হচ্ছে এক ধরনের গ্রিক শব্দ, এটার অর্থ হচ্ছে টু ইট বা ভক্ষণ করা। প্রকৃত অর্থে এই ফাজটা হলো যেসব ভাইরাস জীবদেহে আমাদের দেহ এবং উদ্ভিদ প্রাণী দেহ এটার মধ্যে যে রোগ সৃষ্টি করবে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া থাকে, সেগুলোকে কি করে ফেলে, ধ্বংস করে ফেলে। সেই জন্য আমরা এগুলোকে বলবো হচ্ছে ফাজ। যে ভাইরাসগুলো ওই জাতীয় ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে এবং ধ্বংস করবে, সেই ভাইরাসগুলোকে আমরা বলছি কি, ব্যাকটেরিওফাজ। যেমন খুবই কমন উদাহরণ হচ্ছে আমরা জানি যে টি2 ব্যাকটেরিওফাজ। এবং এই যে ব্যাকটেরিওফাজ হচ্ছে, এইটি এসেছে দ্য হ্যারিলি ফ্যালিক্স এই ভাইরাসকে ব্যাকটেরিওফাজ বা ব্যাকটেরিয়া ফাজ নামে অভিহিত করেন। এবং বিজ্ঞানী হচ্ছে ব্যাকটেরিওফাজ ভাইরাস অর্থাৎ টি2টা আবিষ্কার করেছিলেন। আচ্ছা, এই টি2 যে ব্যাকটেরিওফাজ, এটা একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাকটেরিয়া হওয়ার কারণে বা এটার গঠন বৈশিষ্ট্যটা আমাদের জন্য একটু জানা ইম্পর্ট্যান্ট। এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, আমরা দেখতে পাচ্ছি একটি ব্যাকটেরিওফাজের একটা গঠন। প্রথমটা হচ্ছে পূর্ণাঙ্গ, আর দ্বিতীয় যে নিচের ছবিটি হচ্ছে, সেটাকে হচ্ছে আমরা যদি উপরের ছবিটিকে লম্বচ্ছেদ করি তাহলে এই গঠনটি পাওয়া যাবে। প্রথম ছবিটিতে দেখো, আমরা দেখতে পাচ্ছি ষড়ভুজাকৃতির একটি মাথা, এরপরে আছে কি, কলার, অর্থাৎ শার্টে যেরকম কলার থাকে ঠিক সেরকম কলার আছে। এরপর আছে কি, লেজের নিচের অংশে দেখো, যেটা দেখতে পাচ্ছি একটি বেজ আছে বা ভিত্তি, এটা বেজের উপর লেজটি দাঁড়িয়ে আছে, এবং এই বেজের চারপাশে কি আছে, কতগুলো কাটার মতো অঙ্গ আছে। আমরা যদি হচ্ছে এটাকে লম্বচ্ছেদ করি, সেক্ষেত্রে দেখো বাইরের যে আবরণটি সেটা হচ্ছে প্রোটিন, এবং মাথার ষড়ভুজাকৃতির এই প্রোটিন আবরণের ভিতরে কি আছে, একটি ডিএনএ আছে। এটা হচ্ছে টি2 ব্যাকটেরিওফাজের নিউক্লিক অ্যাসিড। এবং নিচে যে আমরা দেখতে পাচ্ছি কাটার মতো যে তন্তুগুলো, সেগুলোকে বলছি কি আমরা, স্পর্শক তন্তু। আর যেগুলো বড় যে তন্তুগুলো সেগুলোকে স্পর্শক তন্তু। আর নিচে একটা প্লেট আছে, এটাকে বলছি কি, বেস প্লেট। আমরা জানি কোনো কিছুর জন্য একটা কী দরকার, বেস দরকার, ভিত্তি দরকার। এই লেজটি দাঁড়িয়ে আছে যে বেজের উপর, সেটা হচ্ছে কি, বেস প্লেট। এই বেস প্লেটের পাশে কাটার মতো অঙ্গ থাকবে, সেটাকে বলা হয়েছে কি, স্পাইক অর্থ হচ্ছে কাটা। এই টি2 ব্যাকটেরিওফাজ হচ্ছে সবচেয়ে বেশি পরিচিত ভাইরাস। এটার ডিএনএটা পেঁচানো থাকবে, এর দৈর্ঘ্য হবে 93 থেকে 100 ন্যানোমিটার পর্যন্ত, এবং হচ্ছে এই যে ডিএনএটা থাকবে দ্বিসূত্রক, এটা প্রায় মোট ওজনের 50%। আর মাথার পিছনে সরু অংশটা হচ্ছে আমরা তাহলে কি বলছি আমরা, লেজের দৈর্ঘ্য কত, 95 থেকে 110 ন্যানোমিটার, এবং বেশ হবে 15 থেকে 25 ন্যানোমিটার। লেজের ঠিক উপরের দিকে দেখো একটা কলারের মতন আছে, এবং লেজের যে প্রধান অংশ সেটা হচ্ছে মূলত একটা ফাঁপা নল। এর ভিতরে কোনো ডিএনএ নেই, এটা একটা ফাঁপা নলের মতো অংশ। নিচের দিকে একটা বেস প্লেট বলেছি আমি আগে, কাটার মতো স্পাইক থাকবে এবং স্পর্শক তন্তু থাকবে। আচ্ছা, এতে কোনো কি থাকবে না, নিউক্লিয়াস নেই, কোনো কোষঝিল্লি নেই, সাইটোপ্লাজম নেই, কোষ প্রাচীর নেই, এবং অন্য কোনো ক্ষুদ্রাঙ্গ নেই। আচ্ছা, এখন এই যে ভাইরাস আমরা পড়ছি, এই ভাইরাস কিভাবে বংশবৃদ্ধি করে বা কিভাবে সংখ্যা বৃদ্ধি করে, এইটা সম্বন্ধে এখন আমরা জানব। ভাইরাসের বিশেষ উপায়ে সংখ্যা বৃদ্ধি হয়, এবং প্রত্যেকটা নতুন ভাইরাস দেখতে হুবহু একই রকম হবে, এবং একটি পরিপূর্ণ ভাইরাস কখনো পূর্বে অবস্থিত কোনো ভাইরাস থেকে সরাসরি উদ্ভূত হবে না। এছাড়া ভাইরাসটা হচ্ছে অকোষীয় আমরা জানি, এবং এরা সত্যিকার অর্থে আসলে কি না, জীব না জড় না। তাই যে নতুন যে ভাইরাস সৃষ্টি প্রক্রিয়াটাকে জীবনচক্র বলা হয় না, এটাকে কি বলা হয়, সংখ্যা বৃদ্ধি বলা হয়। যেহেতু এটা সরাসরি জীব না, সেহেতু এটাকে বলা হয় সংখ্যা বৃদ্ধি। ব্যাকটেরিওফাজের সংখ্যার বৃদ্ধি দুইভাবে ঘটে থাকে। এই যে টি2 ব্যাকটেরিওফাজ পড়লাম, একটা হচ্ছে লাইটিক চক্র বা ভাইরুলেন্ট চক্র, আরেকটা হচ্ছে কি, লাইসোজেনিক চক্র বা ক্যাম্পারের দশা। আচ্ছা, এই যে টি সিরিজভুক্ত অর্থাৎ টি2, টি4, টি6 এই ফাজ, এইগুলোতে লাইটিক চক্র ঘটে, আর ল্যামডা ফাজ এ লাইসোজেনিক চক্র সম্পন্ন হয়। আচ্ছা, আমরা প্রথমে আসবো যেটা হচ্ছে লাইটিক চক্র।
আচ্ছা, তোমরা ছবিতেও ভালো করে দেখতে পাচ্ছ যে একের পর এক কীভাবে সেই ধাপগুলো সম্পন্ন হয়েছে। লাইটিক চক্রে হচ্ছে ফাজ ভাইরাস হচ্ছে পোষক ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করবে, সেখানে সংখ্যা বৃদ্ধি করবে এবং অপত্য ভাইরাসগুলো যে পোষক কোষটাকে বিদীর্ণ করে ফেলবে, ছিঁড়ে ফেলবে এবং বিদীর্ণ করে সেখান থেকে বের হয়ে আসবে। এটাই হচ্ছে লাইটিক চক্র বা বিগলনকারী চক্র। ইকোলাই হচ্ছে এই ব্যাকটেরিয়া কোষে এই টি2 ব্যাকটেরিয়া ফাজের লাইটিক চক্রটা সম্পন্ন হয়ে থাকে। প্রথম ধাপেই দেখো এই হচ্ছে টি2 ব্যাকটেরিয়া ফাজ ভাইরাস। টি2 ভাইরাসটা হচ্ছে এই ব্যাকটেরিয়াটাকে, ইকোলাই ব্যাকটেরিয়াটাকে প্রথমে এসে সংযুক্তি বা এর পৃষ্ঠে হচ্ছে এসে ব্যাকটেরিয়াটাকে আক্রমণ করে কোষ প্রাচীরে যে ফাজ প্রোটিনের জন্য যে রিসেপ্টর সাইট আছে অর্থাৎ ইকোলাই ব্যাকটেরিয়ামের কোষ প্রাচীরে সেখানে এসে বসবে। এই রিসেপ্টর সাইটে হচ্ছে প্রোটিনের সাথে ফাজের যে ক্যাপসিড আছে সেটার যে স্পর্শকতন্ত্র, প্রোটিনের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটবে এবং রাসায়নিক বিক্রিয়ার ফলে এই ব্যাকটেরিয়ার প্রাচীরে টি2 ফাজটা দৃঢ়ভাবে সংযুক্ত হয়ে যাবে এবং এটাই হলো আক্রমণের সূচনা। দ্বিতীয় ধাপে কি হচ্ছে, ফাজ অণুটা ফাজের যে ডিএনএ অণুটা সেটা প্রবেশ করবে হচ্ছে ব্যাকটেরিয়ার কোষের মধ্যে। ব্যাকটেরিয়ার যে দণ্ডাকৃতির লেজ সেটা সংকুচিত হয়ে যাবে এবং একটা শক্তি গ্রহণের মাধ্যমে এই যে সংযোগস্থানের প্রাচীরের ছিদ্র তৈরি করবে এবং এই যে ফাজের যে ডিএনএ অর্থাৎ টি2 ডিএনএটা ইকোলাইয়ের মধ্যে কোষ মেমব্রেন ভেদ করে সাইটোপ্লাজমে প্রবেশ করে দিবে এবং শূন্য যে প্রোটিন আবরণটা এটা কোথায় থেকে যাবে, বাইরেই থেকে যাবে। তার মানে শুধুমাত্র ব্যাকটেরিয়াল ডিএনএটা হচ্ছে ভাইরাল ডিএনএটা হচ্ছে ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করে। এরপরে ব্যাকটেরিয়ার ডিএনএটা কী হয়ে যাবে, ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে এবং এখানে কি হবে, রেপ্লিকেশন সম্পন্ন হবে। এই ফার্স্ট ডিএনএ পোষক কোষের অভ্যন্তরে প্রবেশ করার পর তার যে নিজস্ব প্রোমোটর সিকোয়েন্স আছে এটা দ্বারা পোষক কোষের আরএনএ পলিমারেজটাকে কী করবে, আকৃষ্ট করবে। ফলে পোষক কোষের যে আরএনএ পলিমারেজ ব্যবহার করে ফাজ এমআরএনএ তৈরি করে ফেলবে। ঠিক ফাজ এমআরএনএর পর থেকে এটা থেকে প্রোটিন তৈরি করবে এবং একটা বিশেষ প্রোটিন এই ডিএনএটাকে খণ্ড বিখণ্ড করে নষ্ট করে দিবে, কার, ইকোলাইয়ের। কাজেই পোষক কোষে হচ্ছে ফাজ ডিএনএর কোনো প্রতিযোগী তখন আর থাকবে না। ফার্স্ট ডিএনএ নিউক্লিওটাইড তখন কোষের রাইবোজোম, টিআরএনএ, অ্যামিনো অ্যাসিড এগুলো সব গ্রহণ করে ফেলবে এবং নিজের ইচ্ছা মতো নতুন একটা ফার্স্ট ডিএনএ প্রতিলিপি তৈরি করে নেবে এবং এই ফাজ হচ্ছে কোট প্রোটিনটা তৈরি করবে। কোট প্রোটিনের মাথা, লম্বা লেজ, স্পর্শকতন্তু, স্পাইক এগুলো অংশ হিসেবে পৃথক পৃথকভাবে তৈরি হবে, প্রত্যেকটাই আলাদা আলাদা তৈরি হবে। ভাইরাসের যে প্রোটিন আবরণ, মাথা, লেজ, স্পর্শকতন্তু, স্পাইক এগুলো এবং দেহের বিভিন্ন অংশ চতুর্থ ধাপে যে একত্রিত হবে, যেটা আমরা ছবিতেও দেখতে পাচ্ছি। একটির পর এক হচ্ছে দেহের বিভিন্ন অংশগুলো একসাথে হবে পোষক কোষের অভ্যন্তরে এবং এক একটা হচ্ছে ডিএনএ এক একটা কোট প্রোটিনের মাথার অংশের মধ্যে প্রবেশ করবে এবং একটা পূর্ণাঙ্গ ব্যাকটেরিয়াফাজ হিসেবে আত্মপ্রকাশ করবে। ধাপ 5 নম্বর ধাপে গিয়ে নতুন ভাইরাসগুলো কী করবে, এই ব্যাকটেরিয়া কোষটাকে বিগলন করে বা বিদীর্ণ করে বাইরে বের হয়ে আসবে এবং মুক্ত হওয়া যে প্রত্যেকটি ফাজ একটা নতুন ইকোলাই ব্যাকটেরিয়াকে আক্রমণ করার ক্ষমতা রাখে। এভাবেই হচ্ছে পোষক কোষে বংশক্রিয় বস্তু প্রবেশের পর ভাইরাসের সংখ্যা বৃদ্ধি করতে থাকবে এবং পোষক কোষ ভেঙে অনেকগুলো ভিরিয়ন মুক্ত হয়। ভাইরাসের এই যে সংখ্যা বৃদ্ধির যে প্রক্রিয়াটাকে এটাকে আমরা বলছি কি, লাইটিক চক্র। এমন এই প্রকৃতির ফাজকে আমরা বলবো লাইটিক ফাজ বা ভিরুলেন্ট ফাজ। কোষ প্রাচীর বিদীর্ণ হওয়াকে আমরা বলছি কি, লাইসিস বা বিগলন। এইটাতে লাইটিক চক্রের মাধ্যমে আধা ঘন্টার মধ্যে 300টা নতুন টি2 ব্যাকটেরিয়া ফাজ সৃষ্টি হওয়া সম্ভব এবং নির্গত যে নতুন ফাজগুলো প্রত্যেকটাই নতুন পোষক কোষকে সংক্রমণ সৃষ্টি করতে পারে। আচ্ছা, এখন আসি আমরা লাইসোজেনিক চক্র। আচ্ছা, লাইসোজেনিক চক্রটা আমাদের কি, এখন আমরা সেটা ছবিতে দেখব। লাইসোজেনিক চক্র হলো যখন একটা ফাজ ভাইরাস ব্যাকটেরিয়ার কোষে প্রবেশ করবে এবং ভাইরাল ডিএনএটা ব্যাকটেরিয়াল ডিএনএ অণুর সঙ্গে সংযুক্ত হয়ে যাবে এবং ব্যাকটেরিয়াল ডিএনএর সঙ্গে একত্রিত হয়ে একটা প্রতিলিপি গঠন করবে, কিন্তু পূর্ণাঙ্গ ভাইরাস রূপে ব্যাকটেরিয়া কোষের বিদারণ বা লাইসিস ঘটিয়ে মুক্ত হবে না। সেটা হচ্ছে কি, লাইসোজেনিক। লাইটিক চক্র হচ্ছে ব্যাকটেরিয়া কোষটাকে বিদীর্ণ করবে আর এখানে হচ্ছে ব্যাকটেরিয়া কোষটাকে বিদীর্ণ করবে না। ল্যামডা ফাজ, P1 ফাজ, M13 ফাজ এগুলো হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া কোষে লাইসোজেনিক চক্রটা সাধারণত সম্পন্ন করে থাকে এবং এই চক্রে ফাজ ভাইরাস পোষক কোষকে ধ্বংস না করেই সংখ্যা বৃদ্ধি করবে। যেমন এর প্রথম ধাপই হচ্ছে যে পোষক ব্যাকটেরিয়ার সংযুক্তি হবে ঠিক লাইটিক চক্রের মতো এবং ফাজ ডিএনএটা প্রবেশ করার পর প্রোটিন আবরণটা বাইরেই থেকে যাবে। এবার পরে ব্যাকটেরিয়ার ডিএনএর সঙ্গে ভাইরাস ডিএনএ সংযুক্তি হবে। কিভাবে সংযুক্তি হবে, নিউক্লিয়াস এনজাইম ব্যাকটেরিয়ার ডিএনএকে একটা জায়গায় কেটে দিবে আর এই কাটা স্থানে
ফার্স্ট ডিএনএটা গিয়ে সংযুক্ত হবে। এই ধরনের সংযুক্তিতে হচ্ছে ইন্টিগ্রেজ এনজাইম বিশেষ ভূমিকা রাখবে, এবং ব্যাকটেরিয়ার ডিএনএর সঙ্গে যে সংযুক্ত ভাইরাস ডিএনএটাকে তখন আমরা বলবো কি প্রোফাজ। এটা ব্যাকটেরিয়া কী হিসেবে থাকবে সুপ্ত অবস্থায়, এবং ফার্স্ট ডিএনএ সহ ব্যাকটেরিয়ার তখন কি ঘটবে, একটা দ্বিবিভাজন প্রক্রিয়ায় ব্যাকটেরিয়ার হচ্ছে সংখ্যার বৃদ্ধি ঘটবে, এবং ভাইরাস এবং ব্যাকটেরিয়ার জিনোম একসাথে একটা নতুন জিনোম তৈরি করবে। এবং এই প্রত্যেকবার সংখ্যা বৃদ্ধির সময় ব্যাকটেরিয়াল ডিএনএর অনুরূপ ভাইরাল ডিএনএ অণুটারও কী হয়ে যাবে, তাহলে তখন প্রতিলিপি তৈরি হয়ে যাবে। এভাবে প্রত্যেকটা অপত্য ব্যাকটেরিয়ায় হচ্ছে ভাইরাস ডিএনএর একটা কপি সংযুক্ত হতে থাকবে। তবে প্রয়োজন হলে পোষক ডিএনএ থেকে ফার্স্ট ডিএনএ পৃথক হয়ে লাইটিক চক্রের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি ঘটাতে পারে। এই হচ্ছে আমাদের লাইসোজেনিক চক্র। তো আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।